বর্তমানে সর্বক্ষেত্রে একটি বহুল আলোচিত বিষয় হল ভারতকে দেয়া বাংলাদেশের রেল সুবিধা। সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভারতীয় রেলগুলো পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের বক্তব্য হচ্ছে, বারবার তিস্তা নদীর ন্যায্য পানি ও নেপাল ও ভুটানে যাওয়ার জন্য ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি ভারতীয় সরকার। কিন্তু বাংলাদেশ কেন ভারতকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিল? আজকের এই ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হবে। বাংলাদেশ ভারতকে যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছে তা ভালোভাবে বুঝতে হলে প্রথমে জানতে হবে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট কী। ট্রানজিট হলো প্রথম দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে যখন তৃতীয় দেশের জন্য পণ্য বহন করে নিয়ে যায়, তখন তা প্রথম দেশটির জন্য দ্বিতীয় দেশ থেকে পাওয়া ট্রানজিট সুবিধা বিবেচিত হয়। যেমন বাংলাদেশকে ভারত ট্রানজিট দিলে বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের ভূমি ব্যবহার করে নেপাল বা তৃতীয় কোনো দেশে যেতে পারবে। অর্থাৎ ট্রানজিট হতে অন্তত 3টি দেশ হতে হয়। এখানে শুধু দ্বিতীয় একটি দেশের ভূমি ব্যবহার করা হয়, যানবাহন প্রথম দেশটিরই। আর ট্রান্সশিপমেন্ট হলো একটি দেশের পণ্যবাহী যানবাহনগুলো প্রতিবেশী একটি দেশের সীমান্তবর্তী বন্দরে গিয়ে মালামালগুলো ওই দেশের যানবাহনে তুলে দেবে। সেই যানবাহনগুলো মালামাল পরিবহন করে অন্য প্রান্তের সীমান্তে অপেক্ষামান সে দেশের যানবাহনে তুলে দিয়ে আসবে নির্ধারিত ভাড়ার বিনিময়ে। যেমন ভারতের পণ্যবাহী জাহাজগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে তাদের পণ্যগুলো খালাস করে, তারপর বাংলাদেশের ট্রাকগুলো সেই পণ্য বহন করে ভারতের আসাম ত্রিপুরার সীমান্ত পর্যন্ত গিয়ে আবার ভারতের ট্রাকে তুলে দিয়ে আসে। ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়েও করা যায় এবং এতে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া যায়। অর্থাৎ ট্রান্সশিপমেন্টে ভূমিজার যানবাহনও তার হতে হবে। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মতো আরেকটি বিষয় হলো করিডোর। করিডোর হলো একটি দেশের যানবাহন অন্য একটি দেশের উপর দিয়ে নিজের দেশের অন্য অংশে পৌঁছানোর সুযোগ পেলে যে দেশটির ওপর দিয়ে গেল সেটা হলো তাদের জন্য করিডোর। যেমন ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের কোনো যানবাহন বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা রাজ্যে গেলে বাংলাদেশ হলো তাদের জন্য করিডোর। এখন বাংলাদেশ ভারতকে যখন থেকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দিয়েছে, 2010 সালে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের দীর্ঘমেয়াদী চুক্তি হয়। ভারতকে বাংলাদেশ মূলত মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করেছে 2010 সালে। দুদেশের মধ্যকার নৌ প্রোটোকলের আওতায় আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে এটি শুরু হয়। প্রথমে কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, তারপর আশুগঞ্জ থেকে আখাউড়া আগরতলা পর্যন্ত সড়কপথে ভারতীয় পণ্য পরিবহন করা হয় পরীক্ষামূলকভাবে। এরপর 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয়। বাংলাদেশের সড়ক ব্যবহারের জন্য 2016 সালে মাশুল টনপ্রতি 192 টাকা ধার্য করা হয়। 2023 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোয় নিয়মিতভাবে পণ্য আনা নেয়ার দ্বার পুরোপুরি খুলে দিয়েছে বাংলাদেশ। এতে করে বাণিজ্যিকভাবে এই দুটি বন্দর ব্যবহার করতে পারছে ভারত। ভারতের প্রধান ভূখণ্ড থেকে জাহাজে আসা পণ্যগুলো বাংলাদেশি যানবাহনে তুলে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতরে 8টি রুট দিয়ে 4টি স্থলবন্দর হয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোয় নেয়ার কাজটি হলো মূলত ট্রান্সশিপমেন্ট। একইভাবে ওই রাজ্যগুলো থেকেও পণ্য চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে আবার ভারতে নেওয়া যাবে। ভবিষ্যতে কখনো যদি তৃতীয় দেশ
যেমন সিঙ্গাপুর থেকে আমদানিকৃত পণ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে খালাস করে ত্রিপুরা বা মেঘালয়ে নেওয়া হয়, তাহলে তা একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ট্রানজিট ব্যবস্থায় রূপ নেবে। এই সুবিধার আওতায় মূলত ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য আনা নেয়া করা যাবে, বাংলাদেশকে নির্ধারিত মূল্য প্রদান করে। বাংলাদেশ ভূখণ্ডে পরিবহনের সময় বাংলাদেশি যানবাহন ব্যবহার করতে হবে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় কন্টেনার পরিবহনে ন্যূনতম মাশুল নির্ধারণ করা হয়েছে 589 টাকা। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু তা কাজ করেনি নানা প্রতিবন্ধকতায়। এ অবস্থা কাটিয়ে উঠতে স্থলবন্দর ও ট্রানজিট রুটের সংখ্যাও বাড়ানো হয়েছে 2010 সালের পর। বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বাংলাদেশের ভেতর প্রবেশ করে মংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশি ট্রাকে পণ্য নিয়ে ভারতীয় সীমান্তে গিয়ে তা খালাস করা হয়। তারপর আবার ভারতীয়, নেপালি বা ভুটানি ট্রাক তা তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা অনেক দিন থেকেই চালু আছে। এখন প্রধান প্রশ্ন হচ্ছে, ভারতকে রেল সুবিধা দিয়ে বাংলাদেশের লাভ কী? বাংলাদেশের লাভ হচ্ছে কূটনীতির হাতিয়ার। ভারতকে প্রদত্ত এ বিশেষ সুবিধাটি ভারতকে ব্যাপকভাবে লাভবান করবে এবং ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। ভারতের এই নির্ভরতাকে বাংলাদেশ বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারবে। যেমন কোনো এক সময় বাংলাদেশ বলল, তিস্তা পানি বণ্টন চুক্তি না হলে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেব। তখন কিন্তু ভারত কনসাইডার করতে বাধ্য হতে পারে। ইতিমধ্যে 2024 সালের 23শে জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকে তিস্তা প্রকল্পের বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ মনে করে এই চুক্তিটি হয়েছে শুধুমাত্র ভারতকে একতরফাভাবে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আসলে এই ধারণাটি পুরোপুরি সত্যি নয়। এখানে বাংলাদেশেরও কিছু সুবিধা রয়েছে। এটা ঠিক যে ভারত বাংলাদেশকে তাদের ন্যায্য অধিকার তিস্তার পানি দিচ্ছে না, আর এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং উৎপাদন হ্রাস পাচ্ছে। মূলত তিস্তা নদীর পানি বাংলাদেশ পাচ্ছে না ভারতের অভ্যন্তরীণ রাজ্যের রাজনীতির জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।